আপনার সাহস কি করে হয় আমার শাড়ির আঁচল ধরে টান দেওয়ার? সরি, আমি আসলে ইচ্ছে করে আপনার শাড়ির আঁচল ধরে টান দেইনি। ভুল করে আমার হাতের সাথে। শ্যাট আপ, ওকে? আমি জানি আপনাদের মতো ছেলেদের স্বভাব কেমন হয়। আপনারা মেয়েদের দেখলেই পাগল হয়ে যান। ভেতরে থাকা শয়তানটা জেগে ওঠে আপনাদের, তাই তো এসব কাজ করে বেড়ান। দেখুন ম্যাম, আপনি ভুল করছেন। আমি ওই সকল ছেলেদের মতো না। আমি সর্বদা নারীদের সম্মান করে এসেছি। কখনো কোনো মেয়েকে নিয়ে বাজে মন্তব্য বা বাজে ব্যবহার করাটা আমার স্বভাব নয়। কি আপনার স্বভাব? সেটা তো এখন দেখতেই পেলাম। আপনি আসলে একটা খারাপ ছেলে। সরি ম্যাম, আমার লেট হয়ে যাচ্ছে। আপনার সামনে নিজেকে সত্যি প্রমাণ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। অফিসে ঢুকতেই নীরবের সামনে কোথা থেকে দুম করে একটা মেয়ে চলে আসে। নীরবের আজ ইন্টারভিউ দেওয়ার চিন্তায় নীরব খেয়াল করতে পারেনি আশেপাশে কে আছে। নীরব অন্যমনস্ক হয়ে চলছিল আর নিধি তার সামনে চলে আসে। সাথে সাথে নিধির সাথে ধাক্কা লাগতে নিতেই নীরব সতর্কতার সাথে সেটা এড়িয়ে যেতে নিয়েও পারল না। নিধির শাড়ির আঁচলটা নীরবের হাতের সাথে আটকে যায়। আর তারপর কি হলো সেটা তো দেখতেই পেলেন। নীরব নিধির সাথে তর্ক করে ইন্টারভিউ রুমে চলে আসে। নীরবের সাথে চাকরির ইন্টারভিউ দিতে অনেকে এসেছে। নীরব একটা সিটে বসে অপেক্ষা করছে। এই জবটা নীরবের ভীষণ প্রয়োজন। অনেক দিন ধরে একটা চাকরির জন্য অপেক্ষা করছে নীরব। কিছু সময় আরো অপেক্ষা করার পর নীরবকে ভেতরে ডাকা হলো। নীরব গেটের সামনে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকাতেই যেন থ হয়ে গেল। এসব কি দেখছে সে? নিজের চোখকে যেন বিশ্বাস হচ্ছে না তার। নীরব ভেবেছিল অফিসের বস হয়তো কোনো ছেলে হবে, তবে এ কি, এখানকার বস তো একটা মেয়ে। নীরবকে শঙ্কিত দেখে বস নীরবকে উদ্দেশ্য করে কর্কশ কণ্ঠে বলল, আপনার কি ইন্টারভিউ দিতে ইচ্ছে আছে নাকি এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার ইচ্ছা আছে? কোনটা একটু ক্লিয়ার করে বলুন তো। জি ম্যাম, আসছি আমি। নীরব শান্ত কণ্ঠে কথাটা বলে কেবিনে প্রবেশ করলো। এই অফিসেও নীরবের চাকরি থাকবে না, কারণ অফিসে ঢোকার পর যার সাথে নীরবের তর্ক হয় সে আর কেউ নয় বরং এই অফিসের বস। নীরব নিশ্চুপ হয়ে সিটে বসতেই বস নীরবকে উদ্দেশ্য করে বলল, আপনার নামটা কি? নীরব ম্যাম। ও, নামের সাথে আপনার কোনো মিল নেই। বাই দ্য ওয়ে, এখানে চাকরি করার ইচ্ছা এখনো আছে নাকি দরজা দিয়ে পালিয়ে গেছে? ম্যাম, এইসব কোন ধরনের প্রশ্ন করছেন? আসল ইন্টারভিউর প্রশ্ন করুন না, এইসব কথা বলে সময় নষ্ট। শাট আপ! আমি আপনার থেকে এটা শিখবো না যে কাকে কি প্রশ্ন করতে হয় আর কি কথা জানতে হয়। যেটা প্রশ্ন করেছি তার উত্তর দিন। জি ম্যাম, আমার ইচ্ছে আছে চাকরি করার। আপনার মতো মাথা মোটাকে চাকরিতে রাখার কোনো ইচ্ছে নাই আমার। তবুও আপনার সার্টিফিকেট দেখে আমি স্যাটিসফাইড হয়েছি, তাই আপনাকে চাকরিটা দিয়ে দিলাম। তবে একটা শর্ত আছে। আবার কি শর্ত ম্যাম? আমি তো চাকরি করতে ইচ্ছুক আর আমার যোগ্যতাও আছে। জি, সেটা দেখেই তো চাকরিতে হ্যাঁ করেছি। আপনার শর্তটা হলো আপনার নামের মতো আপনাকে নিশ্চুপ থাকতে হবে। সেটা কি করে সম্ভব? বোবা হয়ে কাজ কি করে করব ম্যাম? সেটা তো আমি জানি না। কাজ করতে চাইলে আর চাকরির প্রয়োজন থাকলে অবশ্যই আপনাকে নিশ্চুপ থেকেই কাজ করতে হবে। ওকে ম্যাম, চেষ্টা করব। নীরব অফিসিয়াল আরও কিছু কথা বলে নিধির কেবিন থেকে বেরিয়ে যায়। ম্যানেজার নীরবকে নিজের নতুন ডেস্কটা দেখিয়ে দেয়, সেই সাথে কাজও বুঝিয়ে দেয়। নীরব এই অফিসে নতুন, কাউকে ঠিকমতো চেনে না। তবে কারোর সাথে নিজে গিয়ে পরিচিত হবার মতো ছেলে নীরব না, লজ্জা বেশি এই ছেলেটার। নীরব কম্পিউটার অন করে কাজ করতে শুরু করলো। কিছু সময় কাজ করতেই নীরবের পাশ থেকে কোনো একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। কেউ নীরবকে উদ্দেশ্য করে বলছে, হ্যালো মিস্টার, নাম কি আপনার? হাই, আমি নীরব। আপনার নাম কি? আমার নাম রোজা। তো আপনি কি নিউ নাকি? হ্যাঁ, আজকে জয়েন করলাম। ও, ওয়েলকাম। আর শুনুন, এই অফিসের ম্যাম কিন্তু ভীষণ স্ট্রিক্ট ও বদ মেজাজি। কাজ করছেন ভালো কথা, তবে সাবধানে কাজ করবেন, তা না হলে আমাদের মতো কথা শুনতে হবে আপনাকে। আচ্ছা ঠিক আছে। ওনার সাথে প্রথম মিটিংয়ে বুঝে গেছি আমি উনি কেমন মানুষ। ওনার থেকে সাবধানে থাকতে হবে আমায়। নীরব আর রোজা আরও কিছু সময় কথা বলল। রোজার মেয়েটা ভীষণ মিশুক, খুব অল্প সময়ের মধ্যেই নীরবের সাথে একদম মিশে গেছে। নীরব রোজার সাথে আর বেশি কথা না বাড়িয়ে কাজে মনোযোগ দিল। সন্ধ্যা 7টার দিকে অফিসের কাজ শেষ হলো। নীরব অফিসের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আজ নীরবের ভাগ্য খুব একটা ভালো না, কারণ পথে কোনো গাড়ি নেই। গাড়ি না পেলে আর কি করার, হেঁটে হেঁটেই বাড়ি ফিরতে হবে। নীরব অনেকটা সময় হাঁটার পর হঠাৎ করে কোনো এক মেয়েলি কণ্ঠস্বর নীরবের কানে ভেসে আসতে লাগলো। নীরব এদিক ওদিক তাকিয়ে দেখলো রাস্তাটা ভীষণ অন্ধকার, সাথে নির্জনও বটে। নীরব বুঝতে পারছে না এই শব্দটা কোথা থেকে আসছে। নীরব ভালো করে শব্দটা অনুসরণ করতেই একটা নতুন বাড়ির সামনে চলে আসলো। বাড়িটা নতুন তৈরি করা হচ্ছে। নীরব বাড়ির মধ্যে ঢুকতেই চমকে যায়।
নীরব দেখতে পায় কিছু ছেলে মিলে একটা মেয়েকে জোর করে ধর্ষণ করার চেষ্টা করছে। নীরব সর্বদা মেয়েদের সম্মান করে আসছে, আর তার সামনে কেউ যদি কোনো মেয়েকে অসম্মান করার চেষ্টা করে তবে নীরব সেটা সহ্য করতে পারে না। নীরব আশেপাশে তাকিয়ে দেখলো একটা রড মাটিতে পড়ে আছে। নীরব রডের টুকরোটা নিয়ে একে একে সবাইকে ইচ্ছা মতো আঘাত করতে লাগলো। নীরব এখনো জানে না আসলে কাকে সেভ করার জন্য নীরব এদের সাথে লড়াই করছে। নীরব শুধু এটাই জানে একটা মেয়েকে রক্ষা করাটা তার প্রথম ও প্রধান কর্তব্য। নীরব সবাইকে মেরে মেয়েটার হাত ধরে দৌড়ে ওই বাড়ি থেকে বেরিয়ে যায়। এতগুলো লোকের সাথে লড়াই করতে গেলে নীরব যে পেরে উঠবে না বেশিক্ষণ সেটা সে জানে, তাই মেয়েটাকে নিয়ে পালিয়ে গেল নীরব। মেয়েটা নিশ্চুপ হয়ে আছে, অন্ধকার দেখে মেয়েটার মুখটাও ভালো করে দেখা যাচ্ছে না। নীরব মেয়েটাকে নিয়ে কিছু দূর চলে আসার পর মেয়েটির দিকে তাকিয়ে যেন আকাশ থেকে পড়ল, কারণ মেয়েটি আর কেউ না বরং নিধি। নীরব নিজের অফিসের সেই বজ্জাত বসকে বাঁচিয়েছে। নীরব থ মেরে দাঁড়িয়ে আছে। নিধি কোনো কথা না বলে নীরবকে জড়িয়ে ধরে কান্না করে দিল। নীরব ভাবছে কি করে এই বসকে সান্ত্বনা দিবে। নীরব নিধিকে উদ্দেশ্য করে মৃদু কণ্ঠে বলল, আরে ম্যাম, কান্না করছেন কেন? আমি তো আপনাকে সেভ করে নিয়েছি, আর কান্না করতে হবে না, সব ঠিক আছে। নীরব, আমি সত্যি দুঃখিত। আজ তুমি আমায় সাহায্য না করলে হয়তো আমি আর কাউকে মুখ দেখাতে পারতাম না। আরে ম্যাম, আমি তো বাহিরের কোনো মেয়ের সাথে খারাপ হতে দেই না, আর আপনি তো আমার বস, আপনাকে সাহায্য করাটাই আমার কর্তব্য। নীরবের সম্পর্কে নিধির প্রথম দিন একটা ভুল ধারণা থাকলেও আজ সেই ভুল ধারণাটা একদম পানির মতো পরিষ্কার হয়ে গেছে। নিধি নীরবকে শক্ত করে এখনো জড়িয়ে ধরে আছে। নীরব কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এই প্রথম করুণ নারীর স্পর্শ নীরব পেয়েছে। থমথমে নীরব হয়ে আছে পরিবেশটা। নীরব সকল নীরবতা ভেঙে দিয়ে বলতে লাগলো, ম্যাম, অনেক তো সময় হয়ে গেল, আপনি বাড়ি যাবেন না? চলুন আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি। চলুন। নীরব নিধিকে তার বাড়ি অবধি এগিয়ে দিয়ে আসলো, আর বাড়ি ফেরার পথে নিধির গাড়ি খারাপ হয়ে যায়। তাই নিধি ড্রাইভারকে গাড়ি দিয়ে নিজের পায়ে হেঁটে বাড়ি ফিরল। তারপর কি হলো সেটা তো দেখতেই পেলেন। নীরবকে নিধি অনেক অনুরোধ করে একটু চা খেয়ে যেতে, তবে নীরবের লেট হয়ে যাচ্ছে দেখে নীরব আর অপেক্ষা করলো না। পরদিন অফিসে এসে নীরব নিজের ডেস্কে বসতেই রোজা এসে নীরবকে অবাক করে দিল। রোজা অনেকগুলো খাবার নিয়ে এসে নীরবের হাতে ধরিয়ে দিয়ে বলতে লাগলো, এই নিন মিস্টার চিকনা খান, এগুলো আপনার জন্য নিয়ে এসেছি। হঠাৎ করে আমার জন্য এত কিছু নিয়ে আসার কি দরকার ছিল? শুধু শুধু আপনি এসব। আরে ধুর, আপনি বেশি কথা না বলে থাকতেই পারেন না। একদম চুপ করে খাবারগুলো খেয়ে নিন। আমি একা এত খাবার কি করে খাবো? এই নিন, আপনিও শেয়ার করুন, একসাথে খেয়ে নেই। ওকে, ঠিক আছে, আমি কিন্তু অল্প করে খাবো। নীরব আর রোজা ভাগ করে খাবার খেতে লাগলো। নীরব রোজার খাবার খাচ্ছে, ঠিক এমন সময় হঠাৎ কোথা থেকে যেন নিধি চলে আসে। নিধির দিকে তাকিয়ে নীরব বেশ বুঝতে পারে যে নিধি ভীষণ রেগে আছে। নীরব নিধির অগ্নিদৃষ্টি দেখে ভয় চুপসে যায়। নিধি নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, এটা অফিস নাকি রেস্টুরেন্ট? এখানে কাজ করতে এসেছেন নাকি খাবার খেতে? সরি ম্যাম, আসলে একটু ক্ষুধা পেয়েছিল, তাই আর কি। ক্ষুধা পেয়েছিল বলে খাওয়া শুরু করে দেবেন? আর রোজা, আপনি তো অফিসে নতুন নয়, অফিসের নিয়ম কানুন কি জানেন না আপনি? আসলে ম্যাম, অফিস টাইমে খাবার খাওয়া যাবে না এমন কোনো নিয়ম তো আমার জানা ছিল না। শাট আপ, ওকে? এই মিস্টার নীরব, আমার কেবিনে এখনই আসুন, 1 মিনিটও যেন লেট না হয়। নিধি কথাটা বলতেই হন হন করে নিজের কেবিনের দিকে চলে যায়। নীরব নিধির দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রোজা নীরবকে উদ্দেশ্য করে বলল, আজ আপনার মনে হচ্ছে খুব খারাপ হতে চলেছে। এই ম্যাম এত সহজে রাগ কমাতে পারে না, আপনার উপর ঝড় চলে আসতে চলেছে। সেটাই তো দেখছি। আচ্ছা, উনি কি সবার সাথে এমন করে নাকি শুধু আমার সাথেই? সব কথা তো বলতে পারছি না, তবে আপনার সাথে মনে হয় একটু বেশিই করছে। হুম। নীরব নিজের ডেস্কের থেকে উঠে কেবিনের সামনে চলে আসলো। নিধির অনুমতি নিয়ে কেবিনে প্রবেশ করে নীরব সোফার উপর চুপ করে বসে থাকলো। নিধি কিছু ফাইল চেক করছে। এদিকে নীরবের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কি জানি কি হয় এই ভেবে। সবে মাত্র নীরব চাকরিটা পেয়েছে, এর মধ্যে যদি চাকরি হারাতে হয় তবে ব্যাপারটা ভীষণ বাজে হবে। নীরব মিনিট খানেক অপেক্ষা করতেই অফিসের স্টাফ অনেক খাবার নিয়ে এলো। নিধি সব খাবারগুলো নীরবের সামনে রাখতে বলল। নীরব মুখটা ফ্যাকাশে করে নিধির দিকে তাকিয়ে আছে। নিধি নীরবের পাশে বসে নীরবকে উদ্দেশ্য করে বলল, আপনার তো অনেক ক্ষুধা লেগেছে তাই না? নিন, শুরু করুন, এইসব খাবার আপনার খেতে হবে। ম্যাম সরি, আমি আর জীবনেও কিছু খাবো না, সত্যি বলছি। কেন খাবেন না? রোজার পাশে বসে তো দিব্যি খাবারগুলো গিলতে পেরেছেন, এখন কেন পারবেন না?
ম্যাম, আমার কেন জানি মনে হচ্ছে আপনি রোজার উপর রেগে আছেন। আপনি দয়া করে এই রাগটা তার উপর ঝাড়ুন। আমি বেচারা রাগ দেখলে ভয় পাই। চুপ, একদম চুপ। তুই ওই মেয়ের সাথে চিপকে বসে খাবার খেতে চেয়েছিস, তাই না? সব ছেলেরা লুচ্চা হয়, একটা মেয়ে থাকলেই ওদের শুরু হয়ে যায়। এই নে, আমিও তোর সাথে চিপকে বসেছি। হা করে আমি তোকে খাইয়ে দিচ্ছি। হা কর, আমি তোকে খাইয়ে দিচ্ছি। নিধি রেগে আগুন হয়ে কথা বলছে নীরবের সাথে। নীরব নিধির মুখে তুই তুকারি শব্দ শুনে থমকে গেছে। হঠাৎ করে নিধি এতটা রেগে যাওয়ার কোনো কারণ নীরব খুঁজে পাচ্ছে না। নিধি হঠাৎ করে নীরবের দিক থেকে মুখ ফিরিয়ে নিল। অন্যদিকে মুখ করে নিধি কান্না করে ফেলল। নীরব নিধিকে কান্না করতে দেখে বলল, ম্যাম, আপনি কান্না করছেন কেন? কি হয়েছে প্লিজ আমায় বলুন। এই, আপনি কি বোকা? কিছু বোঝেন না? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনার পাশে অন্য কাউকে সহ্য করতে পারি না আমি। আমার লাইফে এমন কখনো হয়নি। এই প্রথমবার আপনাকে দেখে আমার মন বিচলিত হয়ে পড়ে। আপনি কি কিছুই বোঝেন না? মানে কি ম্যাম? আপনি বস আর আমি আপনার স্টাফ। আপনি আর আমি কি যাই নাকি? চুপ, একটা কথাও না, কোনো কথা শুনতে চাই না আমি। নিধির ধমক খেয়ে নীরব চুপ করে যায়। নিধি কান্না করছে। নিধির কান্না দেখে নীরবের ভীষণ হাসি পাচ্ছে। এমন করে কেউ কান্না করতে পারে? নীরবও তো নিধিকে পছন্দ করে, সেটা কি নিধি বোঝে না? নীরব নিধির কাঁধের ওপর নিজের হাত রাখতেই নিধি নীরবের দিকে মুখ ঘুরিয়ে তাকালো। নীরব আলতো করে নিধির চোখের কোণে থাকা নোনা জলটা মুছিয়ে দিয়ে নিধির কপালে নিজের ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে বলল, আরে পাগলি বস আমার, এই ছোট্ট ব্যাপারটা নিয়ে কান্না করতে হয় নাকি? তুমি কি বোঝো না আমিও তোমায় অনেক অনেক ভালোবাসি? না, বুঝি না, তুমি মিথ্যা বলছো। এক ফোঁটাও না। আমি কখনো মিথ্যা বলি না। এইসব আমি ইচ্ছা করেই করেছি, কারণ দেখতে চেয়েছি তোমার রিয়েক্টটা কেমন হয়। প্রমাণ পেয়ে গেছি আমি। আর কান্না করতে হবে না। তার মানে এসব তুই ইচ্ছে করে? পথে একটা, তোকে তো আমি খুন করে ফেলবো। নিধি নীরবের গলা জড়িয়ে ধরতেই নীরব নিধিকে নিজের বুকে টেনে নিল। ভালোবাসা ভীষণ অদ্ভুত, তাই না? কেউ কাউকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে অযথা কত অভিনয়। নীরব আর নিধির ভালোবাসা যেন এমন খুনসুটিতে ভরা থাকে। দোয়া করবেন তাদের জন্য।